ইংরেজিতে একটি খুব সুন্দর কথা আছে, আ পেট্রিয়ট ইজ আ ম্যান হু লাভস হিজ কান্ট্রি, ওয়ার্কস ফর ইট অ্যান্ড ইজ উইলিং টু ফাইট অ্যান্ড ডাই ফর ইট। একজন দেশপ্রেমী মানুষ সে নিজের দেশকে এমনভাবে ভালোবাসবে যে এই দেশের জন্য সে কাজ করবে, এর জন্য সে সংগ্রাম করবে এবং এর জন্য সে প্রাণ ও বিসর্জন দিতে সবসময় প্রস্তুত থাকবে। Every soldier is born to his duty, but the best soldiers do more than this. প্রত্যেক সৈনিক তার কর্তব্যের কাছে কিন্তু আবদ্ধ থাকে, কিন্তু একজন শ্রেষ্ঠ মানের সৈনিক সে অবশ্যই এই কাজের থেকেও বেশি কিছু করবে। কি করবে? দে রিস্ক দেয়ার লিভস বিকজ দে লাভ দ্য কান্ট্রি। সে নিজের জীবনের ঝুঁকি নেবে এই দেশের জন্য, কারণ সেই দেশকে ভালোবাসে, আর ভালোবাসলে তার জন্য ঝুঁকি নিতে হবে। আমরা যে প্রসঙ্গটি নিয়ে আজকে আলোচনায় ব্রত হলাম, সেই প্রসঙ্গটি হচ্ছে দেশপ্রেমের, দেশভক্তির সবচেয়ে প্রাথমিক নিদর্শন বলা যায়। যখন আমরা দেখছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এমন একটি গ্রন্থ লিখলেন, যে গ্রন্থের মধ্যে দিয়ে সেই সময়, তৎকালীন সময়ে যখন মুসলমানি সাম্রাজ্য শেষের দিকে এবং ইংরেজ সাম্রাজ্য প্রায় শুরুর দিকে এগোচ্ছে, ঠিক এমন একটা মুহূর্ত যখন ভারতবর্ষে ছিল, সেই মুহূর্তটিকে কিন্তু তুলে ধরার চেষ্টা করছেন লেখক। এবং তার সেই উপন্যাস তৎকালীন সময়ে এত বেশি প্রভাবিত হয়ে করেছিল সেই সময় সকল স্তরের মানুষকে, যে প্রত্যেকটি ভারতবাসীর ঘরে ঘরে কিন্তু প্রায় এই আনন্দমঠ উপন্যাসটি ছিল। এটা যেন মহাকাব্যে পরিণত হয়েছিল, দেশপ্রেমের মহাকাব্য। তার জন্যই ডক্টর রমেশচন্দ্র মজুমদার একটি অসাধারণ কথা বলেছেন, আর কোনো বাংলা বই বা অন্য কোনো ভাষায় কোনো বই বাঙালি যুবকদের এরকম গভীরভাবে উদ্বুদ্ধ করেনি। এতটা বেশি প্রভাবিত করেছিল এই গ্রন্থটি, এই বইটি এবং এই আনন্দমঠ উপন্যাসের বিষয়বস্তু মানুষকে, যে সে সময়ের সমস্ত গ্রন্থ হারিয়ে গেছিল মানুষের কাছে এই কেবলমাত্র এই একটি গ্রন্থের সামনে দিকে। এই একটি গ্রন্থ ঘরে রাখাকে কর্তব্য, ধর্মবোধ বলে মনে করতে শুরু করেছিল সর্বস্তরের মানুষ। এই উপন্যাস নিয়ে আলোচনার শুরুতেই আমি কয়েকটি তথ্য বলে রাখি এই উপন্যাস প্রসঙ্গে। এই উপন্যাসের মধ্যে একটি অসাধারণ গান এবং একটি অসাধারণ শ্লোক বা স্লোগান রয়েছে। একটি সুন্দর গান যেটি বন্দে মাতরম। আমরা অনেকেই কিন্তু এই গানটির সাথে পরিচিত, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম। এই যে গানটি, এই গানটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 খ্রিস্টাব্দে। কেমন? কিন্তু এই গানের মধ্যে দিয়ে তিনি যে দেশ মায়ের ভক্তি, প্রার্থনা, আরাধনা করতে চাইলেন, সেই দেশ মায়ের যে চিত্র অঙ্কন করছেন তিনি এই গানের মধ্যে দিয়ে, সেই দেশমা কিন্তু মূলত প্রাকৃতিক এবং ভৌগোলিক অবস্থানকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই দেশ মায়ের ভক্তিতে, শ্রদ্ধাতে তিনি যে গানটি রচনা করলেন 1875 খ্রিস্টাব্দে, সেই গানটিকে তিনি আশ্রয় দিলেন, আশ্রয়স্থল বানালেন আনন্দমঠ উপন্যাস, যেটি তিনি প্রকাশ করলেন বা রচনা করলেন 1882 খ্রিস্টাব্দে। তাহলে 1882 খ্রিস্টাব্দে আনন্দমঠ উপন্যাসটি প্রকাশ পেল এবং তার মধ্যে যে গানটি রয়েছে বন্দে মাতরম, সেটি 1875 খ্রিস্টাব্দে কিন্তু রচিত হয়েছিল। তাই বলে কি এটার বিষয়বস্তু, এই কাহিনীর বিষয়বস্তু লেখকের সমসাময়িক? না, এটা ঐতিহাসিক উপন্যাস। ইতিহাসকে কেন্দ্র করে তিনি রচনা করেছেন, কিন্তু তিনি নিজে স্বীকার করেছেন যে তিনি ইতিহাসের কথা বলতে চাননি। তিনি তো নিজের কর্তব্য বোধ করেছেন, সময়কে তিনি তুলে ধরেছেন মাত্র, আর কিছুই না। এই জায়গাতে আমরা বলে রাখি 1770 খ্রিস্টাব্দে একটি ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়েছিল বাংলায়। আর এই দুর্ভিক্ষকে কেন্দ্র করে, তথা 1176 বঙ্গাব্দ বাংলা সাল, আর ইংরেজি হচ্ছে 1770 সাল। এই 1176 তথা 76 মন্বন্তর নামে পরিচিত। এই সময় মানুষ খেতে পাচ্ছে না, অনাহারে মানুষের সময় কাটছে। কিন্তু অনাহারটা আছে কী কারণে? প্রাকৃতিক কারণে? হ্যাঁ, প্রাকৃতিক কারণে বটেই।
দীর্ঘদিন থেকে বৃষ্টি হচ্ছে না সেসব কারণে। কিন্তু তার থেকেও বড় কথা হলো যে শাসক সম্প্রদায়ের বা শাসক যে গোষ্ঠী, সে তাদের যে ভয়ঙ্কর নিরঙ্কুশ শাসন, শোষণ, অত্যাচার, তাতে কিন্তু কলুষিত হয়ে গেছে সমাজ জীবন, বাংলার সমাজ জীবন। তার ফলেও কিন্তু একটি কৃত্রিমভাবে দুর্ভিক্ষ বা মহামারী সৃষ্টি হয়েছে। সেই প্রসঙ্গে আমরা যাব। তার আগে বলে রাখি, আজকের যে আলোচনাটি সেটি আনন্দমঠ উপন্যাসের একটি সামগ্রিক আলোচনা। আনন্দমঠ উপন্যাস বঙ্কিমচন্দ্রের লেখা হলেও বঙ্কিমচন্দ্র কোথাও যেন এই উপন্যাসকে দেশ ও মায়ের কাছে বা দেশ মায়ের কাছে কিন্তু সম্পূর্ণভাবে উৎসর্গ করেছে। আজকের আলোচনাটি আমি উৎসর্গ করছি সুজাতার কাছে। প্রিয় সুজাতা, তুমি চেয়েছিলে অনেক দিন আগে, অনেক দিন থেকে তুমি বলছিলে যে এই আনন্দমঠ উপন্যাসে আলোচনা দিতে, এবং আমি দিতে পারিনি অনেক দিন থেকে, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আজ সময় পেলাম, তাই আজ সুজাতার ক্ষেত্রেই আমি বলে রাখি এই উপন্যাসটি তাকে আমি উৎসর্গ করছি, এই উপন্যাসের আলোচনাটি। বন্দে মাতরম যে গানটি, সেই গানটির ইংরেজি অনুবাদ করেছেন শ্রী অরবিন্দ, এবং সেটি 1909 খ্রিস্টাব্দে, সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। ইংরেজিতে সেই গানটির অনুবাদ করেছেন এবং তিনি নাম দিয়েছেন মাদার আই বো টু দি, এবং সুর প্রয়োগ করেছেন এই গানে যদু ভট্ট। জাতীয় কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এই গানটিকে আবৃত্তি করেছিলেন বা সঙ্গীতটি পরিবেশন করেছিলেন 1896 খ্রিস্টাব্দে। এমনকি এই যে বন্দে মাতরম, এই কথাটি ভিখাজি রুস্তম কামা ভারতের প্রথম জাতীয় পতাকা তৈরির সময় দেবনাগরী অক্ষরে বন্দে মাতরম শব্দটি কিন্তু ব্যবহার করেছিলেন। তবে এই যে আনন্দমঠ উপন্যাসটি, এর ইংরেজি অনুবাদটির নাম কি আর অনুবাদককে, সেটা কিন্তু অনেক সময় শর্ট কোশ্চেনে আসে। ব্রড কোশ্চেনের মধ্যে কী হয়, যুক্ত করে কোশ্চেন দেয় অনেক সময়, 1+7 1+9 এরকম করে প্রশ্ন দেয়। তো ইংরেজি অনুবাদটার নাম হচ্ছে দ্য অ্যাভি অফ ব্লিস। অনুবাদক হচ্ছেন নরেশচন্দ্র সেনগুপ্ত। বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করার আগে কেমন ধরনের প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা আছে? বড় কোশ্চেন। দেখো, মাঝে মাঝে কোশ্চেন হয় এরকম যে আনন্দমঠ উপন্যাসটির মধ্যে যে ঐতিহাসিক প্রেক্ষাপট বা ঐতিহাসিক সাক্ষী বা প্রমাণ মেলে, সেই প্রসঙ্গটি আলোচনা করো। হতে পারে যে এই উপন্যাসের মধ্যে দিয়ে তৎকালীন সময়ের যে জাতীয়তাবাদী ভাবধারার প্রকাশ করেছেন লেখক, তা আলোচনা করো। হতে পারে প্রশ্ন যে সেই সময়ের যে সন্ন্যাসী ফকির বিদ্রোহটা মারাত্মকভাবে জেগে উঠেছিল, সেই সন্ন্যাসী ফকির বিদ্রোহের সম্পূর্ণ প্রতিচ্ছবি রয়েছে আনন্দমঠ উপন্যাসে, তা তুমি তোমার ভাষায় আলোচনা করো। প্রশ্ন আসতে পারে দুর্ভিক্ষ বা 76-এর মন্বন্তরের যে প্রসঙ্গটি রয়েছে বা যে পর্যালোচনা রয়েছে এই উপন্যাসে, তা নিজের ভাষায় আলোচনা করো। প্রশ্ন আসবে সন্তান দলের গুরুত্ব কিভাবে এখানে ফুটে উঠেছে, অথবা প্রশ্ন আসবে মুসলমান সাম্রাজ্যের অবক্ষয়ের জন্য এই উপন্যাস কিভাবে কার্যকরী হয়ে উঠেছিল, বা মুসলমানদের অধিকার নষ্ট করে ইংরেজদের অধিকার প্রতিস্থাপনের উদ্দেশ্যে এই উপন্যাস কতখানি কার্যকরী ভূমিকা পালন করেছিল। প্রশ্ন আসতে পারে যে এই উপন্যাসের মধ্যে দিয়ে লেখকের কেমন দেশাত্মবোধ এবং জাতীয়তাবাদ বা স্বদেশপ্রেমের প্রসঙ্গটি প্রকাশ পেয়েছে। হতে পারে এই উপন্যাসের যে কোনো একটি চরিত্র নিয়ে আলোচনা দিতে পারে, বা দুটো চরিত্র নিয়ে আলোচনা দিতে পারে, অথবা অনেক সময় হয় অপ্রধান চরিত্রগুলোকে বেশি করে গুরুত্ব দেয়। অথবা প্রশ্ন আসে নামকরণের সার্থকতা আলোচনা করো। যেভাবে প্রশ্ন আসুক না কেন, আমি শিওর যে আজকের আলোচনাটি তোমাদের যে কোনো বড় প্রশ্নের উত্তর লিখতে সাহায্য করবে। কিভাবে সেটা? একটি কথা মনে রাখবে যে প্রশ্ন অনেক হলেই উত্তর অনেক স্টাইলে করা যায়, এই কথাটি ভুলে যাও। উত্তরকে তুমি এমনভাবে গোছাও টেক্সট পড়ার পর যে প্রশ্ন যাই দিক না কেন আমাদের উত্তরের মধ্যেই সেটা ঘুরফির করবে। সেটার জন্য দরকার কতকগুলো টপিক। পুরো উপন্যাসকে, পুরো টপিকটাকে তুমি আগে বেশ কয়েকটা খণ্ডে ভেঙে দাও, বেশ কয়েকটা অংশে ডিভাইডেড করে তারপর তোমাকে জানতে হবে বিষয়টা। আমরা প্রথমেই বলে রাখি চরিত্র প্রসঙ্গটা কেমন। এই পুরো উপন্যাসটির মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে কেন্দ্রীয় যে দুটো চরিত্র, সেটি হচ্ছে 1 মহেন্দ্র এবং 2 কল্যাণী। এদের সম্পর্কে সংক্ষেপে আগে বলে রাখি। মহেন্দ্রটি কে? এ হচ্ছে একেবারে একজন জমিদার, যে কোথায় থাকে? পদচিহ্নে। জায়গাটার নাম পদচিহ্ন। তার স্ত্রীর নাম হচ্ছে কল্যাণী, আর তার একমাত্র ছোট্ট কন্যা, তার নাম হচ্ছে সুকুমারী। ঘটনাটা কি?
যে এদের প্রসঙ্গটা কীভাবে এসছে খুব সংক্ষেপে যদি তোমাকে মনে রাখতে হয়, সেটা হচ্ছে কি যে মহেন্দ্র, কল্যাণী এবং তাদের একমাত্র সন্তান সুকুমারী, এরা তিনজনেই দেখেছে গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে, ভীষণ অন্ধকার, চারিদিকে দুর্ভিক্ষ মহামারী চলছে এবং এই সময় গ্রামের সকল মানুষরা বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে, কেউ দূরে শহরে চলে যাচ্ছে, কেউ কেউ মারা যাচ্ছে, প্রায় জনশূন্য হয়ে গেছে এলাকা। পদচিহ্ন ছেড়ে তখন এরা তিনজনই বেরিয়ে যাচ্ছে দূরে কোথাও কোনো শহরে যাবে বলে। পথের মধ্যে ঘটছে অনেক ঘটনা, সেইখানে দস্যুবৃত্তি দেখতে পেলাম যে কল্যাণীকে কিছুজন মিলে কল্যাণী এবং সুকুমারীকে কিন্তু বন্দি করে নিচ্ছে, মহেন্দ্র খুঁজছে। তারপরে ঘটনা অনেক ক্রমে এগোয়, তারপরে উপন্যাসের শেষ দিকে এদের সকলেরই কিন্তু মিলন হয়। তারপরে দেখা যায় যে উপন্যাসের মধ্যে এক জায়গায় দেখা যায় যে মহেন্দ্রর যে এই আনন্দমঠ উপন্যাসে, সেখানে তার খুবই বড় বৃহত্তম একটি ভূমিকা রয়েছে। ভূমিকাটি কি, যে তার যে পদচিহ্ন গৃহটি, সেইখানে গোলা বারুদ তৈরি করার পরামর্শ দেওয়া হয় তাকে, এবং সে মন প্রাণ দিয়ে দেশের কাজে ব্রত হয়। সেই পদচিহ্নে আনন্দ মঠের জন্য কি করে, গোলা বারুদ তৈরি করার কাজে নিযুক্ত হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চরিত্র, যার নাম হচ্ছে সত্যানন্দ। সে হচ্ছে আনন্দমঠের একেবারে, আনন্দমঠ জিনিসটা কি আগে বুঝে নিই আমরা। এমন একটা মঠ যেখানে যেসব সন্ন্যাসীরা থাকবে তারা সকলে আনন্দের সাথে থাকবে, জীবনকে তারা বাঁচবে কিন্তু আনন্দে বাঁচবে। আর আনন্দ কোথায় আছে? দেশ সেবায় আছে। কারণ এই যে সন্ন্যাসীরা, সন্তানেরা, ভারত মায়ের সন্তানেরা, তারা দেশভক্তি ছাড়া কিছু বোঝে না। দেশভক্তি তাদের কাছে পূজা, আর দেশ মাই হচ্ছে তাদের কাছে আরাধ্য দেবী। তো আমরা দেখব তাদেরকে নেতৃত্ব দিচ্ছে যে নেতা, যে গুরুদেব, তার নাম হচ্ছে সত্যানন্দ। এর দারুণ একটি ভূমিকা রয়েছে পুরো উপন্যাসে। এরপরে আমরা পাবো একজন সেনাপতিকে, আনন্দ আছে, ভবযোগ আনন্দ, সত্যযোগ আনন্দ। কেমন সে সেনাপতি, সে সন্তানদেরকে, অর্থাৎ আনন্দমঠের যেসব সন্ন্যাসীরা তাদেরকে বলা হয় সন্তান দল, সেই সন্তান দলের সেনাপতি। সে দারুণ শক্তিশালী যোদ্ধা, কিন্তু সে ভুল করেছে, সে প্রেম করেছে কাকে? কল্যাণীকে। প্রসঙ্গসূত্রে কল্যাণীর মৃত্যু শেষমেশ দেখা যায় যে যুদ্ধের মধ্যে ইংরেজদের সাথে ইংরেজ, হিন্দুস্তানি এবং মুসলিমদের ঐক্যবদ্ধ যে দল, সেই দলের সাথে সন্তানদের লড়াই হয় এবং সেখানে সন্তানদের অনেকে মারা যায় এবং ইংরেজরাও পিছু হাঁটে এবং মুসলমান সাম্রাজ্য শেষ হয়ে যায়, অবসান ঘটে, তাদের অধিকার করা যে শাসনতন্ত্র সেটাও শেষ হয়। এবং আমরা দেখতে পাবো যে এই সন্তানদের মধ্যে কিন্তু একজন খুবই নিষ্ঠুরতার সাথে একজনকে খুন করা হয়, মেরে ফেলা হয়, সে হচ্ছে ভবানন্দের মৃত্যু হয়। এরপর পাবো আরও একজনকে, যার নাম জীবানন্দ। এ হচ্ছে ভীষণ সৎ এবং দারুণভাবে দক্ষ আর অনুগত সত্যানন্দের। সে মহেন্দ্রের পরিবারকে শেষমেশ মিলিয়ে দেয় এবং তার স্ত্রী, যে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই উপন্যাসে, তার নাম হচ্ছে শান্তি। সে শান্তিও দেখা যায় যে গুরুতর আহত অবস্থায় এই জীবানন্দকে সে বাঁচায় এবং শেষমেশ তারা তীর্থযাত্রায় চলে যায়। আমরা পাবো লাস্ট একটি খুবই গুরুত্বপূর্ণ চরিত্র, যেটা ওই জীবানন্দের স্ত্রী তথা শান্তি। সেও স্বয়ং এসে সন্তানদের সাথে মিশবে, কিন্তু সন্তান দলের নিয়ম হলো সেখানে কেবল পুরুষরা থাকবে, নারী থাকবে না। কিন্তু সে নারী পুরুষের ছদ্মবেশে এসে ঢুকলো, তার নাম হলো নবীনানন্দ, এবং সে দূরে থাকতে পারলো না নিজের স্বামীকে ছেড়ে। স্বামীকে সে ভীষণ ভালোবাসে, দেশকে তার থেকেও ভীষণ বেশি ভালোবাসতে শুরু করে সে ধীরে ধীরে। সে ছদ্মবেশ নিয়ে ঢুকে ঠিকই, কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে কাজ করে এবং পরবর্তীতে দেখা যায় যে সে তপস্বীর মতো জীবনযাপন করতে চায় জীবানন্দের সঙ্গে। এই হলো প্রধান চরিত্রগুলো। এবার আমরা পুরো প্রসঙ্গটাতে যাব, কি আছে এই উপন্যাসে। পুরো যে কোনো প্রশ্ন আসুক এখান থেকে, তোমরা প্রশ্ন অনুযায়ী প্রথম প্যাসেজ বা শেষ প্যাসেজগুলো করবা কীভাবে, সেটা আমি বলে দেবো একটু পরে। কিন্তু অধিকাংশ অংশটাতে তোমরা কি লিখবা, দেখো পুরো উপন্যাসের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বিশাল প্রসঙ্গ রয়েছে, অনেক কথা রয়েছে। কোন কথাগুলোকে তুমি কিভাবে ব্যবহার করবা। এইবার তোমাদের সামনে একটা আমি চার্ট তুলে ধরছি, যেখানে আমি খণ্ডগুলোকে ডিভাইডেড করছি।
প্রথম খণ্ড একটা পার্ট রাখলাম, দ্বিতীয় খণ্ড একটা, এবং তৃতীয় ও শেষ খণ্ড বলে একটি খণ্ড রাখলাম। এইবার প্রথম ক্ষেত্রে এই খণ্ডগুলোর সম্পর্কে আলোচনা করতে গিয়ে আগেই বলে রাখি যে উপন্যাসের শুরুতে কীভাবে তোমরা কী লিখবা। কথা হলো 18 শতকের শেষের দিকে যে সন্ন্যাসী ফকির বিদ্রোহগুলো হয়েছিল ভারতে তথা বাংলায়, সেই সময়ের পটভূমিকেই কিন্তু বানিয়েছেন প্রধান কেন্দ্রীয় বিষয়বস্তু লেখক এই উপন্যাসের। 1770-এর দুর্ভিক্ষকে বা 76 মন্বন্তরকে তিনি কেন্দ্রীয় বিষয়বস্তু বানিয়েছেন। দেখা যায় ভারতবর্ষে যে মুসলমানি আমলের শেষ চলছে এবং ফিরিঙ্গি ইংরেজ সাহেবদের বা ইংরেজদের আমলের যে যুগ শুরু হতে চলেছে, সেটার মাঝামাঝি সময় কিন্তু এই যে প্রসঙ্গটা চলছিল, যে ঘটনাগুলো চলছিল, সেই ঘটনাগুলোকে তুলে ধরার চেষ্টা করছেন লেখক এই উপন্যাসে। দেখতে পাই আমরা ভারত মাতার যে সন্তানেরা, তারা সন্তান দল নামে পরিচিত হয়েছে এবং তারা নৃশংস অত্যাচার করছে মুসলমানিদের উপরে, ইংরেজদের উপরে। কেন? কারণ তাদের হিন্দু স্থান তথা হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করার জন্য, হিন্দু রাষ্ট্র গঠনের জন্য তারা লড়াই করছে। তাদের একমাত্র জায়গা কোথায়, আস্তানা কোথায়? তাদের একমাত্র জায়গা আস্তানা হচ্ছে আনন্দ মঠ। আমরা জানি মঠ মানে সেই ধরনের কিছু জায়গা বা মন্দিরের মতো জায়গা যেখানে সন্ন্যাসীটা থাকবে। তো এই মঠের নাম দেওয়া হয়েছে আনন্দ মঠ। পুরো উপন্যাসটার নামও কিন্তু আনন্দ মঠ। এই আনন্দ মঠকে কেন্দ্র করেই সন্তানদের কিন্তু আবির্ভাব এবং সংগ্রাম এবং জয়লাভ শেষমেশ। একে ঘিরেই মৃত্যুর আনন্দে ঝাঁপিয়ে পড়ছে সন্তান দল। একে ঘিরেই সন্তানেরা বিদ্রোহ করছে, সন্ন্যাসী বিদ্রোহ লাগছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহতে আমরা পৌঁছে যাচ্ছি। এইবার তোমরা কি করবা? এই চার্টকে ফলো করো। যে প্রশ্নই আসুক না কেন তুমি এই চার্টের যে প্রসঙ্গগুলো আছে সেগুলো আলোচনা করতে পারবা। প্রথম খণ্ডের মধ্যে কয়েকটি কথা দিলাম আমি। দিলাম কি? ঘন নিবিড় অরণ্য। দেখো উপন্যাসের শুরুতে দেখা যায় একটা ভয়ঙ্কর অরণ্যের কথা বলা হচ্ছে, যেটা খুবই অন্ধকার, যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারছে না। ফিল করো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি শুধুমাত্র অরণ্যের অন্ধকারের কথা বলেছেন, নাকি নিজের বিবেকের অন্ধকারের কথা বলেছেন? যখন ভারত মাতা পরাধীনতার শৃঙ্খলে জর্জরিত, মর্মাহত, ঠিক সেই সময় ভারতীয় সন্তানেরা কি করছে? তারা চুপ করে বসে আছে। কেন দেশকে বিদেশিদের হাতে লুট হতে দিচ্ছে? তাদের এই ভেতরের অন্ধকারকে দূর কেন করছে না তারা? এই অন্ধকারকে দেখাতে গিয়ে ধীরে ধীরে তিনি দেখালেন যে একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষ নেমে আসলো। চারিদিকে বৃষ্টিপাত নাই, ভয়ঙ্কর দুর্ভিক্ষ, খেতে পাচ্ছে না মানুষ, মানুষের কঙ্কাল পড়ে থাকছে ঘরের মধ্যে এবং চারিদিকে শুধু অনাহার অনাহার অনাহার। সাধারণ মানুষ তারাও কি করছে? কৃষক শ্রেণীর মানুষ তারাও খেতে না পেয়ে অন্য মানুষকে আক্রমণ করছে, মানুষ মানুষকে পর্যন্ত খাচ্ছে। পশু পাখিকে খাচ্ছিল ঠিক ছিল, মানুষ যখন মানুষকে খেতে শুরু করছে তখন কতটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি শুরু হচ্ছে। সেই জায়গাতে আমরা দেখব মহেন্দ্র, তার স্ত্রী, তার সন্তান, কন্যা সন্তানকে নিয়ে তারা চলে যাচ্ছে অরণ্যের ভেতর দিয়ে। কোথায়? শহরের দিকে। কিন্তু যেতে পারছে না। মাঝপথেই মহেন্দ্র তার সন্তানের জন্য দুধের ব্যবস্থা করতে যায়, আর সে সময়ে দস্যু বা ডাকাতেরা কিন্তু আক্রমণ করে দেয় তার স্ত্রী এবং তার কন্যাকে নিয়ে চলে যায়, তাদেরকে হত্যা করতে চায়। এবং সেই প্রসঙ্গে দেখা যায় তার কন্যা এবং তার স্ত্রীকে বাঁচিয়ে নেয় কিন্তু এই সন্তান দলের প্রধান ব্যক্তিরা। কিন্তু পরবর্তীতে এই মহেন্দ্রও কিন্তু ঘুরে ফিরে সেই সন্তান দলের হাতেই পড়ে যায়। এই সন্তান দলের তখন আবির্ভাবকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে দ্বিতীয় প্রসঙ্গটা কী হলো? যে সে সময়ের মন্বন্তর চলছিল এবং অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক একটা মারাত্মক ওঠাপড়া সময় চলছিল, একটা বিশৃঙ্খল অবস্থা চলছিল, রাজনৈতিক অবস্থা। কে রাজ করবে? রাজতন্ত্র কার হাতে আছে? কারণ লেখক এখানে স্পষ্ট বলেছেন যে সেই যে মির্জাফর, সে কি করেছে? যে দেশের নবাব হওয়া সত্ত্বেও সে আসলে নবাব নয়, তার হাতে কোনো ক্ষমতা নাই, অকারণে সে শাসক হয়ে বসে আছে। আসল শাসন ক্ষমতা তো অধিকার করে রেখেছে কারা? ব্রিটিশরা। সেই সময় সন্তান দলের আবির্ভাব হয়, তারা নৃশংসভাবে হত্যালীলা চালায়, পথের মধ্যে পেয়ে সাহেবদেরকে, ইংরেজ ফিরিঙ্গি সাহেবদেরকে তারা হত্যা করে। তাদেরকেও সুযোগ পেতে গেলে ফিরিঙ্গি সাহেবরা সহজে ছাড় দিচ্ছে না, তাদেরকেও আক্রমণ করছে, তাদেরকে হত্যা করছে। এই হত্যা দৃশ্য দিয়ে কিন্তু আমরা সন্তান দলের আবির্ভাবকে দেখতে পেলাম। কেন? তারা কারা? তারা কি করছে? তারা কি করতে চায়? তার পুরো প্রসঙ্গ পাবো আমরা সেকেন্ড অধ্যায় বা দ্বিতীয় খণ্ডে। তো দ্বিতীয় খণ্ডটা যখন করব তখন আবার তোমরা পয়েন্ট ওখানে চেঞ্জ করে দেবে, বা পয়েন্ট কিছু করতেই হবে না, তোমরা শুধু আইডিয়ার মধ্যে রাখবে যে আমরা প্রথম স্তবকে লিখব ওই 76 মন্বন্তরের কথা, মুসলমানি আমলের শেষ আর
ব্রিটিশদের আমলের শুরু, এবং সেখানে আনন্দমঠ হচ্ছে তাদের প্রধান আস্তানা। তাকে কেন্দ্র করেই হিন্দু রাষ্ট্রকে গঠন করার জন্য ঝাঁপিয়ে পড়েছে মৃত্যুর আনন্দে সন্তানরা। এইসব কথা প্রথম স্তবকে লিখলাম। দ্বিতীয় স্তবকে এই যে প্রথম খণ্ডটা বললাম, আলোচনাগুলো ঘন অরণ্যের কথা, মন্বন্তরের কথা, এবং রাজনৈতিক যে একটা ভয়ঙ্কর বিশৃঙ্খল অবস্থা চলছিল, সন্তান দলের যে ভীষণভাবে আবির্ভাব, সেই ঘটনাগুলো লিখলে তোমরা একটা প্যাসেজে। এখানে দুটো স্তবক তোমাদের কমপ্লিট। এবার তৃতীয় স্তবক তোমরা কীভাবে সাজাবে? তৃতীয় স্তবক দ্বিতীয় খণ্ডকে কেন্দ্র করে মনে রাখবে, সাজাতে পারো তোমরা কিভাবে। সেইখানে কিন্তু মহেন্দ্র যখন পৌঁছে গেছে সত্যানন্দের কাছে, সত্যানন্দ তাকে বলছে যে তুমিও কি সন্তান হবে, কিন্তু তুমি কি আমাদের সাথে মিশবে? তখন সে বলল, না, আমি আপনাদের সাথে মিশবো না। কেন? কারণ আমার এই বিষয়ে তেমন কোনো ধারণা নেই, আমার সংসার আছে। আপনাদের কি সংসার নেই? সত্যানন্দ জানালো, এখানে সকলেরই সংসার আছে, যত সন্তান আছে সকলের। কিন্তু এখানকার কড়া নিয়ম যে সন্তান হতে গেলে সন্তান ধর্ম যারা পালন করবে তাদেরকে সংসার থেকে দূরে থাকতে হবে। যতক্ষণ সন্তানদের লক্ষ্য পূর্ণ না হয়, এই দেশ থেকে মুসলমানি সাম্রাজ্য শেষ না করে দেওয়া যায়, ততক্ষণ কিন্তু সন্তানদের কাজ শেষ হবে না। আর যতক্ষণ শেষ না হয়, সন্তানরা কখনোই নিজের গৃহে ফিরতে পারবে না, অথবা নিজের গৃহী মানুষদের বা গৃহের আপনজনদের সাথে সাক্ষাৎ করতে পারবে না। যদি সাক্ষাৎ করে তাহলে সেটা ভয়ঙ্করভাবে পাপ বলে গণ্য হবে, এবং তার শাস্তিস্বরূপ তাকে মৃত্যুবরণ করতে হবে। অদ্ভুত এই নিয়ম। এই নিয়মের বেড়াজালটা আমরা পেলাম, যেখানে মহেন্দ্র সমস্ত কিছু জানার পরে জানতে পারল যে তার স্ত্রী এবং কন্যা কিন্তু বেঁচে আছে। তখন সে খুশি মনে বলল যে ঠিক আছে, আমি কিন্তু সন্তান হতে চাই, সন্তান দলে দীক্ষিত নিতে চাই বা দীক্ষা নিতে চাই। কিন্তু সেই সময় তার চোখ খোলার জন্য যে আসল এই উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা তুলে ধরতে চাইলেন সত্যানন্দ, সেই প্রসঙ্গটি কি? তিনি বললেন যে দেশমায়ের অবস্থা আগে কি ছিল, বর্তমান কি আছে, আর ভবিষ্যতে কি হবে। দেশমা আগে ছিলেন জগদ্ধাত্রী, অসাধারণ সুন্দর রূপ। দ্বিতীয় বর্তমানে অবস্থা হলো এই দেশকে উলঙ্গ করে রেখেছে এই মুসলমানি সাম্রাজ্য, এই মির্জাফরের জাত। আর কি করেছে? এই মির্জাফরের মানুষদের হাত ধরে ধরে ব্রিটিশরা এই দেশে এসে অত্যাচার চালাচ্ছে, এই দেশকে পুরোপুরিভাবে পলাশির লুণ্ঠনের মধ্যে দিয়ে শেষ করে দিচ্ছে, দেশকে উলঙ্গ করে দিচ্ছে, একেবারে অর্থ সম্পদহীন করে দিচ্ছে দেশটাকে। মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, অথচ তাদের খাজনা আদায়ের কোনো সীমা নেই। তাহলে কি বলছেন? তিনি বলছেন যে দেশটা অতীতে ছিল জগদ্ধাত্রীর রূপে, আর দেশ বর্তমানে কালীর রূপ ধারণ করেছে, অর্থাৎ প্রায় নগ্ন রূপ। কিন্তু ভবিষ্যতে এই দেশকে এই সন্তানেরাই কী করবে? একটা নতুন রূপ দিবে, মা স্বয়ং দুর্গার রূপ নিয়ে আসবে, অর্থাৎ মায়ের ভবিষ্যৎ রূপ হবে দুর্গা, দশভুজা। এবং সেই কারণেই তিনি হরিকে স্মরণ করছেন। এবং এই সন্তানেরা প্রত্যেকে কিন্তু একটি সুন্দর কথা বারবার বলেছে এই উপন্যাসে, হরে মুরারে মধু কৈটভ হারে। মধু কৈটভকে যে হরণ করেছে, সেই নারায়ণের তারা পুজো করতে চায়। সেই নারায়ণই আমাদের দেশ মাকে সঠিক জায়গায় প্রতিস্থাপন করতে পারবে বলে তাদের ধারণা। কারণ সত্যানন্দ তাদেরকে বলেছে, অর্থাৎ এই মহেন্দ্রকে বলেছে যে দেশমাতা হলেন মা, দেশপ্রেম হলো ধর্ম, এবং দেশ সেবাই হলো আমাদের প্রধান পূজা। কেন? কি সুন্দর একটি কোটেশন তোমরা দিতে পারবা নোটসের মাঝখানে। এইখানে কি বলছেন? আমরা অন্য মা মানি না, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সী। দারুণ একটি কথা, যে আমাদের যে জননী তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ জন্মভূমি। জন্মভূমি স্বর্গের থেকেও দামি। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি মহীয়সী। আমরা বলি জন্মভূমি জননী। আমাদের মা নাই, আমাদের বাপ নাই, ভাই নাই, বন্ধু নাই, পুত্র নাই, ঘর নাই, বাড়ি নাই। আমাদের আছে কেবল সেই সুজলা সুফলা মলয়জ সমীরণ শীতলা শস্য শ্যামলা মা। বনে জঙ্গলে গিয়ে আত্মার মুক্তি নয়, সন্ন্যাসীর মূল লক্ষ্য মানুষের মুক্তি, দেশের মুক্তি। এইভাবে করে ধীরে ধীরে দীক্ষা দিয়েছেন সত্যানন্দ মহেন্দ্রকে, এবং তাদের সাংগঠনিক কাজ সম্পর্কে ধারণা দিয়েছেন, কীভাবে অস্ত্রশস্ত্র সংগ্রহ করতে হবে, কোথায় থেকে ইংরেজ বাহিনীর ফৌজ আসছে, কোথায় থেকে ইংরেজরা এই মুসলমান শাসকদেরকে সহযোগিতা করছে, কিভাবে তারা এগিয়ে আসছে, তাদের সাথে কীভাবে মোকাবিলা করব, এই ইংরেজদের সাথে তাদের লড়াই লাগছে, সেইখানে কিভাবে তাদেরকে নিজেদের জীবনের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে কীভাবে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, দেশকে রক্ষা করতে হবে। এই প্রসঙ্গটি আমরা সন্তানদের মধ্যে দিয়ে পাবো দ্বিতীয় খণ্ডে। এবার আমরা তৃতীয় খণ্ডে বা শেষ খণ্ডে যাই, কারণ নোটসের একটা সীমা থাকবে, তো তুমি অতিরিক্ত লিখতেও পারবে না, প্রসঙ্গের বাইরে তুমি যেতেও পারবে না।
এবারে আমরা যে বিষয়টা নিব সেটা হচ্ছে ইংরেজদের সাথে সন্তানদের ভয়ঙ্কর নির্দয়তার সাথে যুদ্ধ হচ্ছে। কখনো দেখা যাচ্ছে কোনো সন্তানের এক হাত কেটে যাচ্ছে, একটা পা কেটে যাচ্ছে, কখনো গলা কেটে যাচ্ছে, তো কখনো দেখতে পাবো সন্তানরা উগ্র হয়ে কী করছে, তাদের হাতের তলোয়ার দিয়ে কুচি কুচি করে কেটে দিচ্ছে পুরো শাসকদেরকে, ইংরেজ ব্রিটিশ শাসকদেরকে কেটে ফেলছে, তাদের মস্তক ছিন্ন করে দিচ্ছে। এই হচ্ছে তাদের মায়ের কাছে পুষ্পাঞ্জলি, এই হচ্ছে তার মায়ের কাছে শ্রদ্ধাঞ্জলি। এবার এই শ্রদ্ধাঞ্জলি শেষ করে আমরা দেখব এই উপন্যাসের শেষে দেখা যাচ্ছে যে সত্যি সত্যি কিন্তু পরম ভয়ঙ্কর যুদ্ধে মেতে উঠছে ওয়ারেন হেস্টিংস। এবং হেস্টিংস কী করছে, প্রচুর সৈনিক পাঠাচ্ছে। ইংরেজরা সম্পূর্ণভাবে মুসলিমদের সাথে যুক্ত হয়ে, মুসলিম প্রহরীদের সাথে, সৈনিকদের সাথে যুক্ত হয়ে মারাত্মকভাবে আক্রমণ করছে, বিভিন্ন কৌশল করছে যে সন্তানদেরকে একবারে শেষ করবে। কিন্তু সন্তানেরাও কী করছে, আচমকা কোথায় থেকে আবির্ভাব হয়ে যায় জঙ্গলের মধ্যে, আর অনেক অনেক সংখ্যায় তারা লড়াই করতে থাকে। কিন্তু ইংরেজদের আধুনিক অস্ত্রশস্ত্রের কাছে কিন্তু সন্তানদের অস্ত্রশস্ত্র খুবই অনাধুনিক। ফলে সন্তানেরা কিছুক্ষণ পরেই কিন্তু হেরে যেতে শুরু করছে, তারা পালিয়ে যেতে শুরু করছে। কিন্তু বেশ কিছুজনকে পাবো, যখন আমরা এই উপন্যাসে বেশ কয়েকজনকে পাবো। গুরুত্বপূর্ণ একটি চরিত্র হচ্ছে ভবানন্দ। সে যখন যুদ্ধে নেমে গেছে তখন ওর কাছে সামনে কেবল শত্রুকে না মেরে ছাড়বো না, এই হচ্ছে তার কথা। আজ মরতেই হবে আমাকে, কারণ আমি প্রেমে পড়েছি, আমি সংসার করতে চেয়েছি, এই আমার অন্যায়, আমাকে মরতেই হবে, আমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে, আর যুদ্ধতেই প্রায়শ্চিত্ত করব। শেষে দেখা যায় সে নির্দয়তার সাথে লড়াই করে, যুদ্ধ করে প্রচুর ইংরেজ সৈনিককে মেরে ফেলে, নৃশংসভাবে তাদেরকে কেটে ফেলে, এবং তার নিজেরও শরীর কিন্তু ধীরে ধীরে টুকরো টুকরো হয়ে কেটে যায়। এইভাবে করে আমরা দেখলাম যে ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে দিয়ে প্রাথমিক ক্ষেত্রে কিন্তু সন্তানেরা হেরে যাচ্ছিল, আর ওয়ারেন হেস্টিংসের সৈনিকরা কিন্তু জিতে যাচ্ছিল। পরবর্তীতে কিন্তু তার উল্টো হয়ে গেল। একবারে শেষের দিকে গিয়ে দেখলাম বিশাল রাজ সৈন্য হেরে গেল, এমনভাবে হারলো, এত নিষ্ঠুর হত্যাদৃশ্য হলো যে ইংরেজরা পালাতে যাচ্ছে কিন্তু পালাতে আর দিচ্ছে না, সন্তানেরা তাদেরকে টুকরো টুকরো করে কেটে ফেলছে। এরপর কিন্তু আমরা দেখলাম মুসলমানদের উপরে কিন্তু ঘন ঘন আক্রমণ করছে সন্তানেরা। মানুষেরা সাধারণ মানুষেরা কী করছে, বিভিন্ন এলাকা ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে অন্যত্র। এবং দেখছি ওয়ারেন হেস্টিংসের কাছে যে কেউ খবর নিয়ে যাবে যে তারা হেরে গেছে, তাদের দল হেরে গেছে, এই খবর পৌঁছানোর লোকও কিন্তু আর নেই। সকল প্রহরীদেরকে, সৈনিকদেরকে কিন্তু হত্যা করছে এই সন্তানেরা। ফলে শেষমেশ কিন্তু হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করার স্বপ্ন হয়তো সম্পূর্ণ হয়েছে বলেই মনে হবে, কিন্তু বাস্তবে সেটা সম্ভব নয়। কারণ মুসলমানি সাম্রাজ্য শেষ হয়েছে, কিন্তু তখনও কিন্তু হিন্দু সাম্রাজ্য শুরু হওয়ার কথা বা সূচনার কথা সম্ভব নয়। কেন? এইখানে আমরা দেখব উপন্যাসের একদম শেষের দিকে গিয়ে আমরা আলোচনা করব। যে কোনো প্রশ্নের উত্তরে তোমরা এই ধরনের প্রসঙ্গটা দিতে পারবে। সেখানে দেখা যাচ্ছে সত্যানন্দ জিতেছে, সবাই জিতেছে, এবং শেষমেশ দেখব ভবানন্দ মারা গেছে, আর জীবানন্দ আর তার স্ত্রী নবীনানন্দ অর্থাৎ শান্তি দুজন মিলে কী করেছে, যেহেতু জীবানন্দ মারা গেল, তার সন্তান ধর্ম শেষ হলো, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অলৌকিকভাবে তার প্রাণ বেঁচে উঠছে, বাঁচিয়ে ফিরছে শান্তি কোনো এক মহাপুরুষের সহযোগিতা নিয়ে। এবং তারপর দেখা যাচ্ছে শান্তি তাকে বোঝালো যে দেখো, আমাদের সন্তানদের কাজ শেষ হয়েছে, আমাদেরকে এবার নতুন জীবন আমরা পেয়েছি, আমরা জীবনটা নতুনভাবে শুরু করব। কিন্তু তার মানে এই নয় যে সংসার করব, আমরা তীর্থ করব আর দেশের কল্যাণের জন্য আমরা প্রার্থনা করব ঈশ্বরের কাছে। এইভাবে তারা চলে যায়। কিন্তু সত্যানন্দ যেতে চায় না, সত্যানন্দ আটকে থাকতে চায়, সন্তান দলের হয়ে সে কাজ করতে চায়, আনন্দ মঠে বসে থাকতে চায়। কিন্তু তারও গুরু এক মহাপুরুষ এসে তাকে দেখা দিল, তাকে বলছে সত্যানন্দ, অনেক হয়েছে এই হত্যা দৃশ্য, আর নয়, এবার আমাদেরকে যেতে হবে। কিন্তু কোথায়? সত্যানন্দ যাবে না, সে নেশায় পড়েছে, সে যুদ্ধ করেছে, সে যোদ্ধা, দেশকে যতক্ষণ হিন্দু রাষ্ট্রে না পরিণত করে সে ছাড়বে না। কিন্তু তাকে সেই মহাপুরুষ বোঝাচ্ছে, না সত্যানন্দ, আমাদের লক্ষ্য ছিল যে মুসলমান সাম্রাজ্যকে শেষ করা, কিন্তু আমাদের ক্ষমতা নেই এখনই হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা করা, কারণ হিন্দুরা সঠিক অর্থে নিজের ধর্ম থেকে চ্যুত হয়েছে। তাই সেটার জন্য দরকার পাশ্চাত্যের জ্ঞান নিয়ে আসবে ইংরেজরা। আমাদের শত্রু নয়, আমাদের মিত্র। কৌশলে কিন্তু আমরা ওদের কাছ থেকে ওদেরই জ্ঞান, ওদের দেশের জ্ঞান শিখব এবং শেখার সাথে সাথে নিজেদের ভেতরের অন্তরাত্মাকে প্রসারিত করব। তারপরেই কিন্তু আমাদের দেশে উন্নতি আসবে। মুসলমানি সাম্রাজ্যের পর সুতরাং হিন্দু রাষ্ট্র গঠা সম্ভব নয়, এখন আপাতত ইংরেজ সাম্রাজ্য তৈরি হবে। কিন্তু সত্যানন্দ যেতে চায় না, তার বক্তব্য হচ্ছে যেমন করে হোক হিন্দু রাষ্ট্র গঠন না করে আমি কোথাও যাব না। কিন্তু সত্যানন্দ এসে তার হাত ধরছে, তাকে বলছে চলো, এখন শিক্ষার দরকার, জ্ঞানের দরকার, শুধুমাত্র কর্ম নয়, কর্ম আর জ্ঞান দুটো মিললেই কিন্তু দেশের কল্যাণ হবে।
এই জায়গাটি দারুণ একটি শ্লোকের মধ্যে দিয়ে আমি তুলে ধরার চেষ্টা করছি। মহাপুরুষ বলছেন, এখন এ দেশে অনেক দিন হইতে বহির্বিষয়ক জ্ঞান বিলুপ্ত হইয়া গিয়াছে, কাজেই প্রকৃত সনাতন ধর্ম লোপ পাইয়াছে। যতদিন না হিন্দু আবার জ্ঞানবান, গুণবান আর বলবান হয়, ততদিন ইংরেজ রাজ্য অক্ষয় থাকিবে। আবার কি বলছে? এবার লেখক বলছে, এই বলে কিন্তু সেই মহাপুরুষ কী করল, সত্যানন্দের হাত ধরল, তাকে নিয়ে চলে যাচ্ছে হিমালয়ের গুহাতে। বলছে সেখানে গিয়ে আমরা তপস্যা করব, দেশের জন্য কল্যাণকামী প্রার্থনা করব, কিন্তু তুমি এখানে থাকলে হত্যা দৃশ্য আরও বাড়তে থাকবে, এটা অন্যায়। কি বলছেন লেখক? বলছেন, এই সব বলিয়া মহাপুরুষ সত্যানন্দের হাত ধরিলেন। কি অপূর্ব শোভা! জ্ঞান আসিয়া ভক্তিকে ধরিয়াছে, ধর্ম আসিয়া কর্মকে ধরিয়াছে, বিসর্জন আসিয়া প্রতিষ্ঠাকে ধরিয়াছে, কল্যাণী আসিয়া শান্তিকে ধরিয়াছে। এই সত্যানন্দই হচ্ছে শান্তি, আর এই মহাপুরুষ হলেন কল্যাণী। এইভাবে পুরো উপন্যাসে কিন্তু যেমনভাবে আমরা দেখলাম হিংস্রতার প্রকাশ পেয়েছে, তেমনইভাবে আমরা দেখলাম যে এমন একটা মুহূর্ত, যে মুহূর্তটাতে মানুষ কোথাও যেন দাঁড়িয়ে থাকতে পারছে না, চারিদিকের পরিস্থিতি, পরিসর, পরিবেশ, দেশকালের অবস্থা মারাত্মক বিপর্যয়ের দিকে আছে। সেই সময় সন্ন্যাসীরা নিজেদের কর্তব্য ভুলে যেতে চায়নি। সন্ন্যাসীদের কাজ হলো যে নিজের ইচ্ছা দ্বারা এই পৃথিবীকে আরও সুন্দর করে দেওয়া, কিন্তু তারা বলতে চাইছে এই পৃথিবী তখন সুন্দর হবে যখন বাইরের শত্রুরা, বিদেশি শত্রুরা দেশ ছেড়ে দেবে। এবং সেই অর্থে দেখা যাচ্ছে যে সন্তান দল গঠন হচ্ছে, আবির্ভূত হচ্ছে, এবং তারা একের পর এক সংগ্রামী কাজ করছে, আর কোথাও যেন তারা হিংস্রতার সমস্ত সীমাকে ছাড়িয়ে যাচ্ছে। কারণ একটি কথা আমরা জানি যে সত্য, ধর্ম, ন্যায় এবং কোথাও সহিংসতা নয়, অহিংসা, এই অহিংসা, সত্য, ন্যায়, সৌন্দর্য, এই সব কথা ততক্ষণ প্রয়োজন, সেই পরিস্থিতির প্রয়োজন। কারণ যে পরিস্থিতিতে সেই ধরনের কথাকে বোঝার, অনুধাবন করার এবং মেনে চলার মানুষ থাকে, কিন্তু যেখানে সেই সব মানুষের অভাব আছে, সেইখানে কিন্তু কোনোভাবেই এই অহিংস পদ্ধতি চলবে না, সেখানে হিংস্রতা প্রয়োজন। না হলে কিন্তু কৃষ্ণের হাত দিয়েও কখনোই মহাভারত হতো না। কৃষ্ণও চেষ্টা করেছিলেন বাঁশির দ্বারা সবাইকে প্রভাবিত করা, তাদেরকে সকলের হৃদয়ে প্রেমের সঞ্চার করানো, কিন্তু কি ঘটল শেষমেশ? তিনি পারলেন না, শেষমেশ অন্যায়কে আটকাতে পারলেন না। তখন অন্যায়ের সামনে তার সুদর্শন চক্রকে দাঁড় করিয়ে রাখতে তিনি বাধ্য হলেন। এইভাবে হয়, পরিস্থিতি, পরিবেশ, দেশকালের অবস্থা কিন্তু মানুষকে বাধ্য করে অস্ত্র তুলে নিতে, হয় শাস্ত্র না হলে শস্ত্র। তাই এইখানে আমরা দেখেছি প্রথমে কিন্তু শস্ত্র অর্থাৎ অস্ত্র তোলা হয়েছে, কিন্তু অস্ত্র দিয়ে কেবল হিংস্রতা প্রকাশ পায়। হিংস্রতার ভেতর দিয়ে যখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এবার শাস্ত্রের প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন, তখন আমাদের ভেতরের সেই শক্তিমান পুরুষকে কিন্তু বাইরে আনতে হবে, যেমনটা ঘটেছে সেই মহাপুরুষের দ্বারা। সে এসে ধরেছে সত্যানন্দের হাত, অর্থাৎ আনন্দমঠ ক্রমাগতই আমাদের দেশাত্মবোধক এবং পুরো জাতীয়তাবাদী একটি আন্দোলনের সূচনা করেছে আমাদের হৃদয়। উপন্যাসটির নামকরণে যেমন সুন্দর হয়েছে, এর চরিত্রগুলোকে তিনি লেখক কিন্তু সেই সময় অসাধারণভাবে তুলে ধরেছেন। সেই প্রেক্ষাপটকে তুলে ধরতে গিয়ে তিনি যা হারে লিখেছিলেন, সেই সময়ের মানুষের কাছে তা হয়ে উঠেছিল অমর কাব্য, যেন কোথাও একটি মহাকাব্যের সমান জায়গা করে নিয়েছিল। তো এই উপন্যাসের আলোচনা মোটামুটিভাবে আমি শেষ করলাম। এর প্রশ্ন বিষয়ে এবং উত্তর বিষয়ে একটা আনুমানিক মডেল দিলাম তোমাদের সামনে। কোথাও কারো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবা। আর সুজাতা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা যে তোমার পরীক্ষা ভালো হোক, তুমি আরও এগিয়ে যাও সামনের দিকে। ধন্যবাদ, ভালো থেকো সবাই।